যদি তোমরা নিজেরা বুঝতে পারো না যে কি করছো তোমরা, তখন আর আমাকে নয় নিজেদের দয়া করার অবস্থায় থাকবে না। আরে চিপনেসের একটা সীমা হয়। প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। আই সেড গেট আউট। ব্যাস ব্যাস হিয়া, যাচ্ছি, চেঁচাস না। চলো চেরি। ও হ্যালো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমার বাড়ি যাব। আপনাদের দুজনের আমার খেয়াল রাখা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ঈশানের কথা আমি জানি না, কিন্তু আমার কাজটাকে আমি হেভি এনজয় করছি। আমার লাইফে আমার পারমিশন ছাড়া আর একটা পাতাও নড়বে না। অনেক শুনে নিয়েছি আমি সবার, আর একটা কথাও শুনবো না। এটা আমার লাইফ আর এটা আমার ডিসিশন যে আমি বাড়ি যাব। আপনি আমার কেয়ার করছেন না, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাট দিস ইজ টু মাচ ফর মি এন্ড আই কান্ট টেক ইট। আমি যাচ্ছি। নম্রতা, আচ্ছা হিয়া, ঈশানকে তো তুই সন্তান দিতে পারবি না, তাই না? আর ঈশান নম্রতাকে ছাড়বে না, কিন্তু হ্যাঁ, সর্বরাজ নম্রতাকে নিশ্চয়ই ছেড়ে দেবে এইসব দেখে। আমি এক্ষুনি জিজ্ঞেস করবো দাদুকে, এইভাবে সর্বরাজকে কি করে পারমিশন দিয়ে দিল? কোনো ব্যাপার না শাশুড়ি মা, ওকে এত দয়া দেখানোর কোনো দরকার নেই। এমনিতেও ঈশানের নম্রতার বিয়েতে ওরা ডান্স করার সুযোগ পাবে তো। আর সহ্য করতে পারছি না, আমি থাকতে চাই না আমি আর এখানে কিছুতে। হিয়া, নম্রতা কি করছিস? কি করছিস এগুলো তুই? রেগে গেলে কি হতো? তুই আমাকে নিয়ে টেনশন করিস না, আমি কাজ করছি। হিয়া, বন্ধ কর সব, বন্ধ কর। তুই ছাড় না আমাকে। আরে নম্রতা, দেখ তোর শরীরটা ভালো নয়, তুই প্লিজ যা এখান থেকে। আমি তোকে তোর রুমে রেখে আসি। হিয়া, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আর আমি এটাও জানি যে তুই এখানে কিচ্ছু করছিস না। তুই নিজের ঘরে যা, আমিও চলে যাব। তুই কি চাইছিসটা কি? তুই কি চাস? কেন ঘুরিস সবসময় আমার পেছন পেছন? সেদিন তুই আমার বারণ করা সত্ত্বেও ওর পেছন পেছন চলে এলি। যদি তোর কোনো কিছু হয়ে যেত তখন? এই যে তুই আমার ব্যাপারে এত চিন্তা করছিস, এটাই আমার জন্য অনেক। কিন্তু তুই তুই কি করছিলি? হ্যাঁ, কি করছিলি তুই ওখানে? তুই একবারের জন্য দাদু দিদার কথা মনে করলি না? দেখিয়া, আর কোনোদিন এরকম কাজ করিস না, আর কোনোদিন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিস না। তোর কি মনে হয় সুইসাইড করতে গেছিলাম আমি ওখানে? এতটা ভীতু ভাবিস তুই আমাকে? সেদিন আমি নিজে কিছু বুঝতে পারছিলাম না নম্রতা, ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আমি। না, এত কষ্ট এত দুঃখ আমি আর সহ্য করতে পারছিলাম না। তার মধ্যে তুই আমার সামনে এসে দাঁড়িয়ে গেলি। তখন তখন বুঝতে পারছিলাম না আমি কিছু। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, কিন্তু এখন এখন আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি সহ্য করতে পারছি না এসব যন্ত্রণায়। আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না। আমি যদি এখানে আর বেশি দিন থাকি তাহলে পুরোপুরি মাথা খারাপ হয়ে যাবে আমার। কখনো কখনো তো মনে হয় নিজেকে শেষ করে দিই। হিয়া, কি করছিস তুই? তোর কোনো ধারণা আছে তোকে দেখলে আমার যতটা রাগ হয় না, তার থেকেও বেশি আমি কেয়ার করি তোকে। তোর কোনো ধারণা আছে তোকে এই অবস্থায় দেখে কত কান্নাকাটি করেছি, কত কষ্ট পেয়েছি আমি? তুই একবার আমার কথাটা ভাবলি না? তুই কেন এলি আমার পেছন পেছন? আমার জন্য তোকে আমি আর কষ্ট দিতে চাই না। প্লিজ তুই এবার যা এখান থেকে। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি তোকে কি করে বোঝাবো? কি করব আমি তোর জন্য? ঈশান তো কিছু বুঝতেই চাইছে না। তুই জানিস আমি না আমার ইমোশনটাকে কন্ট্রোলই করতে পারছি না। আমার একটা মন বলছে যে এই মেয়েটাকে এই মুহূর্তে
বাড়ি থেকে বার করে দেওয়া উচিত। কিন্তু আরেকটা মন বলছে যে না, এ তো আমার দিদি হয়, কত কষ্ট পাচ্ছে, ওকে আমায় সামলাতে হবে, ওকে খেয়াল রাখতে হবে। আমি তোকে খুব ঘৃণা করতে চাই নম্রতা, কিন্তু চাইলেও করতে পারছি না, আটকাতে পারি না নিজেকে তোর চিন্তা করা থেকে। এটা কি করে হতে পারে কিচ্ছু বুঝতে পারছি না আমি। এর থেকে তো আমার কিছু হয়ে গেলেই ভালো হতো, আমি শেষ হয়ে গেলে ভালো হতো, তাহলে কোনো ঝামেলাই থাকতো না। জাস্ট স্টপ ইট। কি বলে যাচ্ছিস তুই? এসব কি বাজে বাজে বকছিস? কথা বলছি না নম্রতা, এটাই সত্যি, আমি সত্যি বলছি। আমাদের সম্পর্কটাকে এভাবে শেষ হতে দেখে আমার ভয় করছে। আর কত ভয়ঙ্কর হতে পারে এই সব কিছু, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, কারণ আমি এত দুঃখ কষ্ট সহ্য করার জন্য তৈরি নই। আমি জানতাম না আমার জীবনটা আমাকে এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেবে। কিচ্ছু বুঝতে পারছি না কি করব আমি। ছুরিটা নামিয়ে রাখো, এতে এত বোঝার কি আছে? আর তুমি চুপচাপ এক্ষুনি ডাইনিং টেবিলে গিয়ে বসো আর খাবার খাও, কারণ তোমাকে ওষুধ খেতে হবে। তুমি নিজে থেকে যাবে না, আমি তোমাকে টেনে নিয়ে যাব। কিন্তু আমি তোমার উপর রেগে আছি। ও, কিন্তু কেন? তুমি বাড়িতেই খাবারটা অর্ডার করলে, আমরা রেস্টুরেন্টেও তো যেতে পারতাম। তুমি তো বলেছিলে যে তোমার নম্রতার উপর নজর রাখার আছে, না হলে আমি আমার বেবিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তুমি বললে এখনই টেবিল বুক করাই। নম্রতা, দেখ তোর ফেভারিট চিলি পনির। আই রিমেম্বার তুই আর ঈশান কত খেতে, তাই না? হ্যাঁ, নে খা না। আমি বাইরের কোনো খাবার খাবো না, আমি কিছু লাইট খাবার খাবো। লাইট? লাইট খাবার হজম হবে? আই মিন তোর হেভি ড্রামা পছন্দ, অনেক বড় কাণ্ড ঘটিয়েছিস তুই। এই মুহূর্তে আপনি নষ্ট করছেন খিদেটাও আর মুডটাও। আচ্ছা, ফল টল কিছু নেই? হ্যাঁ আছে তো, এই যে পেঁপে আছে, এই নাও পাকা পেঁপে খাও। না, পেঁপে খাবি না তুই? কেন? আগে তো খুব খেতে, এখন কি হলো? বললাম তো আমি পেঁপে খাবো না, আর এরপর থেকে আমি পেঁপেতে হাতও দেবো না, বুঝলি? আমি তো জানি প্রেগন্যান্সির সময় পেঁপে খাওয়া উচিত নয়, তা ও খাবে না কেন? অদিতের সাথে নম্রতার ডিভোর্স হয়ে গিয়েছিল। চুপচাপ এই পেপারগুলোতে সাইন করো আর শেষ করো এই সম্পর্ক। নম্রতা সুখে ছিল, ইনফ্যাক্ট আমরা দুজনেই খুব সুখে ছিলাম। ঈশান, আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, সবকিছু তো ঠিকই চলছে, কিন্তু হঠাৎ করে বিয়ের দিন আমার কাছে ফোন আসে যে নম্রতাকে কিডন্যাপ করা হয়েছে। তারপর নম্রতাকে দেখতে আমি যখন ওর বাড়িতে যাই, তখন আমাকে জেসমিন আন্টি বলল যে হ্যাঁ, অদিতের লোকেরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান। যখন আমি জেলে অদিতের সাথে দেখা করতে গেলাম বা দেখতে গেলাম অদিত ওখানে আদৌ আছে কিনা, তখন আমি জানতে পারলাম যে ওখানে ওর মার্ডার হয়ে গেছে।
আর সেই মার্ডারের দায় এসে পড়ে আমার ঘাড়ে। স্যার আপনি তো জানেন আমি কারোর প্রাণ নিতে পারি না। অ্যারেস্ট করো একে। আমি চলে গেলাম জেলে, আর সেই দিনই জেল থেকে আমার বেল করান জ্যাসমিন আন্টি। এই যে বেল পেপারস, আর দয়া করে এবার ঈশানকে ছেড়ে দিন। তারপর আমি গিয়ে পৌঁছই মণ্ডপে, আর সেখানে নম্রতা আমার সাথে বিয়েটা ভেঙে দেয়। আমি এই বিয়েটা করতে পারবো না। তাও আবার কোনো কারণ ছাড়াই। আমি হাজারবার জিজ্ঞেস করেছিলাম কেউ আটকাচ্ছে তোকে, কোনো সমস্যা থাকলে দুজন মিলে সেটা সমাধান করব, কিন্তু নম্রতার কাছে কোনো রিজন ছিল না। আমার চোখের দিকে তাকিয়ে বলে এটা তুই নিজের ইচ্ছে কি করছিস। করবি তুই কারণ জেনে? কেন জানবো না আমি কারণ? আর তারপর আমার বিয়ে হয়ে যায় হিয়ার সাথে। ওখানে সবাই আমাকে বলে যে আমার হিয়াকে বিয়ে করে নেওয়া উচিত। ঈশানকে বোঝাও যেন হিয়াকে বিয়ে করে। আমি নম্রতার জায়গা নিতে চাই না কোনোদিনও। তাও আবার আমাদের দুজনের ইচ্ছের বিরুদ্ধেই। তারপর আমার আর হিয়ার জীবনে সবকিছু ঠিক হতে থাকে। নববর্ষের দিন আমি হিয়াকে নিয়ে যাই আমাদের হানিমুনে, যেখানে আমাদের দেখা হয় নকল সর্বরাজের সাথে, যোগেন্দ্র। আমি আমার লোককে পাঠিয়েছি মেকানিক ডাকার জন্য, এক্ষুনি চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে, আপনি আমাদের এখানে প্রথমবার এসেছেন। তার মানে তো নম্রতা সর্বরাজ দাদাকে আগে থেকে চিনতো না। ওর দাদার সাথে দেখা হয়েছিল নববর্ষের দিন। তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেল যে সর্বরাজ দাদার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। এমন কিছু তো আছে যেটা আমি জানি না, এমন কিছু তো আছে যেখানে সর্বরাজ দাদার কোনো ভূমিকা নেই। তার মানে বিয়ের দিন নম্রতার কিডন্যাপ হওয়া, তারপর ওর মণ্ডপে ফিরে আসা আর আমাদের বিয়ে ভেঙে দেওয়া, আর আমার হিয়ার সাথে বিয়ে হয়ে যাওয়া। রহস্যটাই সবকিছুর মধ্যেই লুকিয়ে। এই সবকিছুর মধ্যে এমন কিছু তো আছে যেটা আমি জানি না। এবার এই রহস্যের সমাধান শুধু একজনই করতে পারে। এমন একজনই আছে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, নম্রতা। আরে তুমি কথা বন্ধ করো আর দেখো অন্য কোনো ফ্রুট আছে কিনা, আর খাও নিজের বড় যাকে। কোনো প্রয়োজন নেই।